সম্পর্ক সজাই হোক বা সৎ, যদি তা নিভানোর ইচ্ছে থাকে তবে মানুষ অত্যন্ত আনন্দের সাথে প্রতিটি সম্পর্কই নিভিয়ে দিতে পারে। আমার ছেলে অসুস্থ ছিল, আমার কাছে তার ওষুধের টাকা পর্যন্ত ছিল না। আমি অনেক কষ্টে একজনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম। আমার আশা ছিল যে সে আমাকে অবশ্যই সাহায্য করবে, আর টাকা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু তারপর মনে হল যে খালি পেটে ওষুধ কাজ করে না, তাই খালি পেটে ওষুধ খাওয়ার কোনো ফায়দা হবে না। আর আমার কাছে ওই 1000 টাকাই ছিল, যা দিয়ে আমাকে আমার সন্তানদের খাওয়াতেও হতো এবং তাদের ওষুধের ব্যবস্থাও করতে হতো। প্রথমে সন্তানদের খাবারের কথা ভেবে আমি বাজারে গেলাম। সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনলাম। আমার কাছে ওই 1000 টাকাই ছিল এবং ভয় পেতে পেতে আমি ওই টাকা থেকে 500 টাকার একটা নোট তাকে দিলাম। কে জানে কত দামি সবজি হবে, কিন্তু ওই সবজিওয়ালা আমাকে 450 টাকা ফেরত দিয়ে দিল। বাড়িতে এসে যখন আমি টাকা গুনলাম, আমার মনে হল যে তার হয়তো ভুল হয়ে গেছে, কারণ তার কাছে অনেক ভিড় ছিল। আমার মন বলল যে সে অত্যন্ত গরিব একজন মানুষ, তাই ফেরত গিয়ে তার টাকা তাকে দিয়ে আসি। কিন্তু মস্তিষ্ক বলল, হয়তো এটা ঈশ্বরের তরফ থেকে আসা সাহায্য, আগে গিয়ে বাচ্চার ওষুধ নিয়ে আসি। আমি আনন্দের সাথে আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ওষুধ নিয়ে এলাম। সন্তানদের খাইয়ে ঘুম পাড়ানোর পর আমি ওই সবজিওয়ালার কথা ভাবতে লাগলাম যে কে জানে পরে যখন সে তার ভুলের কথা বুঝতে পারবে তখন কতটা আফসোস করবে। আমার কাছে কিছু টাকা বেঁচে গিয়েছিল। আমি মনে মনে ঠিক করে নিলাম যে সকাল সকাল গিয়েই তাকে বাকি টাকাটা ফেরত দিয়ে আসব, আর যদি কম পড়ে তবে তাকে বলে দেব যে আমি পরে তোমাকে দিয়ে দেব, নিশ্চয়ই সে মেনে নেবে। কিন্তু আমি কি করে জানতাম যে ওই সবজিওয়ালার ভুল ছিল না, বরং হয়তো ভুলটা আমারই ছিল। আমার সম্পর্ক ছিল এক গরিব ঘরের সাথে। আমার বাবা মদ্যপ ছিলেন এবং আমার মা মানুষের বাড়িতে কাজ করতেন। আমার বাবা নিজের বড় বোনকে জুয়ায় হেরে গিয়েছিলেন, যার ফলে আমরা দুই বোন একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে আমি আমার বাবার কুঞ্জর থেকে বেঁচে থাকতে পারি, কিন্তু নিয়তির লেখাকে কে এড়াতে পারে। অবশেষে যখন আমার বয়স 16 বছর হল, তখন আমাকেও আমার বাবা জুয়ায় হেরে গেলেন এবং তারপর আমিও বিয়ে হয়ে আমার বাবার মতোই এক ব্যক্তির ঘরে চলে এলাম। আমি আমার মায়ের মতো মানুষের বাড়িতে কাজ করতাম এবং নিজের উপার্জিত টাকা আমার জুয়ারি স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা করতাম। কখনো কাপড়ের পুটুলিতে টাকা লুকাতাম, তো কখনো চাল ডালের কৌটোয়, কিন্তু তাও সে আমার আয় করা টাকা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত। আমার 3টি সন্তান ছিল এবং আমার আনন্দ এই কথাতেই ছিল যে ঈশ্বর আমাকে 3টিই ছেলে দিয়েছেন, কোনো মেয়ে দেননি যাকে তার বাবা আমার মতো বেঁচে দেবে। এভাবেই সময় কাটতে লাগল এবং আমার জীবন এভাবেই চলতে লাগল। কখনো সপ্তাহের পর সপ্তাহ পর আমার স্বামীর নিজের ঘরের কথা মনে পড়ত, তখন সে বাড়ি চলে আসত। যে জিনিসটি তার মূল্যবান মনে হতো সেটাই তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। আর যদি সে কিছুই না পেত তবে সে আমার সাথে মারধর শুরু করত। আর যদি আমার সন্তানরা আমাকে বাঁচানোর চেষ্টা করত তবে সে সন্তানদেরও মারতে শুরু করত। আমার শুধু এই কথাটুকুরই শান্তি ছিল যে বাড়িটা আমার নিজের ছিল এবং সে এই বাড়ি বিক্রি করতে পারত না, কারণ আমার শ্বশুরমশাই আমার বিয়ের পরপরই নিজের ছেলের হাবভাব দেখে এই বাড়িটি আমার নামে করে দিয়েছিলেন। তিনি তার জীবদ্দশায় এই কাজটি খুব ভালো করেছিলেন। অন্তত আমার সন্তানদের মাথার ওপর ছাদটুকু তো আছে যা তাদের বাবা কেড়ে নিতে পারবে না। আমার আশেপাশের ঘরে যে মহিলারা থাকত তারাও আমার মতোই ছিল, কঠোর পরিশ্রম করত আর নিজেদের সন্তানদের পেট চালাত। আজ ছোট বাচ্চার অসুস্থতার কারণে আমি একজন সৎ মানুষের হক মেরে ফেলেছিলাম, আর এই বিষয়টি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। কিছুদিন পর যখন ছেলের শরীর কিছুটা সুস্থ হল এবং আমি মাইনে পেলাম, তখন ভাবলাম যে আমার ওই সবজিওয়ালার ধার শোধ করে দেওয়া উচিত। আমার কিছু সবজির প্রয়োজন ছিল, তাই আমি আবারও বাজারে গেলাম। ওই সবজিওয়ালা আমাকে দেখেও না দেখার ভান করল এবং বাকি ক্রেতাদের জিনিসপত্র দিতে লাগল। তার এই ব্যবহারে আমি খুব অবাক হলাম। ভাবলাম হয়তো সে আমাকে দেখে না দেখার ভান এই জন্যই করছে যে সবার কাজ মিটে গেলে সে আমার সাথে কথা বলবে। যাই হোক, আমাকে তো তার আগের টাকাও ফেরত দিতে হতো, আর টাকা ফেরত দেওয়ার কারণেই আমি এই সবজিওয়ালার কাছে এসেছিলাম, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সবার কাজ মেটানোর পর সে আমার দিকে তাকিয়ে বলল, কি চাই? আমি তাকে জানালাম যে আপনি গতবার আমাকে বেশি টাকা ফেরত দিয়ে ফেলেছিলেন, কিন্তু সে আমার কথা কানেই তুলল না এবং জিজ্ঞাসা করতে লাগল, এখন কি চাই? আমি তাকে অনেকগুলো সবজি বলে দিলাম এবং সে তা ওজন করতে লাগল। সবজি ওজন করার পর
যখন তাকে জিজ্ঞাসা করলাম কত টাকা হলো, সে আমার মুখের দিকে তাকাতে লাগল। আর সে আমাকে যা বলল তা শুনে আমার একটা ধাক্কা লাগল। সে আমার কাছে মাত্র ৫০ টাকা চাইল। আমার মনে হলো তার ভুল হয়েছে, তাই আমি ৫০০ টাকার একটা নোট বের করে তাকে দিলাম। কিন্তু সে মাত্র ৫০ টাকা কেটেই বাকি ৪৫০ টাকা ফেরত দিয়ে দিল। আর আমি যখন তাকে বললাম যে সবজি তো অনেক দামি, তখন সে আমার কথা থামিয়ে দিয়ে অন্য ক্রেতার দিকে মনোযোগ দিল। আমি অবাক হয়ে বাড়ি ফিরে এলাম। তারপর এটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়াল। আমি যখনই ওই সবজিওয়ালার দোকানে যেতাম, যত টাকারই সবজি নিই না কেন, সে আমার কাছ থেকে কেবল ৫০ টাকাই নিত। কখনো কখনো সবজির দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হতো, কিন্তু সে ৫০ টাকার বেশি নিত না। সে সবসময় অপেক্ষা করত যেন সব ক্রেতা চলে যায়, অথবা বাকিদের সবজি দেওয়ার আগেই আমাকে সবজি দিয়ে দিত, যাতে কেউ জানতে না পারে যে এত সবজি সে আমাকে মাত্র ৫০ টাকায় দিচ্ছে। শুরুতে এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগত, কিন্তু যখন সবজির টাকার সাশ্রয় থেকে আমার ঘরের অনেক প্রয়োজন মিটতে শুরু করল, তখন আমি সবসময় সবজি নেওয়ার জন্য তার দোকানেই যাওয়া শুরু করলাম। অন্তত ৩ মাস পার হয়ে গিয়েছিল। আমি দিনে দিনে সবজি নিতে যাই বা সপ্তাহে একবার যাই, আমি যখনই যেতাম সে আমার কাছ থেকে ৫০ টাকাই নিত এবং বেছে বেছে ভালো সবজি দিত। আমি আমার আশেপাশের কাউকে এই বিষয়ে কিছু বলিনি, কারণ সে আর কাউকেই কম দামে সবজি দিত না। আমি চেষ্টা করতাম যেন বারবার তার কাছে না যেতে হয়, কিন্তু সবজির বাঁচানো টাকা দিয়ে আমি নিজের অনেক প্রয়োজন মেটাতে শুরু করেছিলাম এবং আমার এক ছেলেকে সরকারি স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলাম। সেই জন্যই আমাকে তার কাছ থেকেই সবজি নিতে হতো, কারণ অন্য কোনো দোকান থেকে নিতে গেলে আমাকে পুরো টাকাই দিতে হতো, যা আমি দিতে পারতাম না। আমি সবসময় এই ভেবে যেতাম যে তাকে আজ অবশ্যই জিজ্ঞাসা করব ৫০ টাকার রহস্যটা কী, আর সে কেন আমাকে এত কম টাকায় সবজি দেয়। কিন্তু সেটার জন্য দরকার ছিল তার দোকানে কোনো ক্রেতা না থাকা। কিন্তু আমি যখনই যেতাম তার দোকানে ক্রেতা থাকত। কখনো আমি সবজি কেনার মাঝপথে চলে আসত, তো কখনো আগে থেকেই উপস্থিত থাকত। তাই তার সাথে কথা বলার সুযোগই পাচ্ছিলাম না। এই পুরো বিষয়ে তার যদি কোনো ভুল উদ্দেশ্য থাকত, তবে আমি এক নারী হিসেবে তার খারাপ নিয়ত টের পেয়ে যেতাম। কিন্তু তার ওরকম কোনো উদ্দেশ্য ছিল না, কারণ সে আমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাত না, বরং সে কোনো নারীর দিকেই নজর তুলে তাকাত না, আর এই বিষয়টিই তার ভদ্রতার প্রমাণ ছিল। প্রশ্ন এটি ছিল যে সে যদি আমার দারিদ্র্যের কারণে দয়া করে আমাকে সাহায্য করতে চায়, তবে এমন তো অনেকেই ছিল যাদের সাহায্যের প্রয়োজন ছিল। এমন লোকও ছিল যারা ২-৩ দিন ধরে অভুক্ত থাকত, তাহলে সে ওইসব মানুষের সাহায্য কেন করত না? শুধুই আমার সাহায্য কেন করত? এই কথাটি আমাকে ভাবতে বাধ্য করত, এবং আমার প্রতিটি প্রশ্নের উত্তর কেবল ওই সবজিওয়ালার কাছেই ছিল, কিন্তু আমি তার সাথে কথা বলার কোনো সুযোগ পাচ্ছিলাম না। একদিন আমি যে বাড়িতে কাজ করতাম সেখানে খুব বড় একটা ভোজের আয়োজন ছিল। মালকিন আমাকে বললেন যে আমি যেন বাজার থেকে সবজি নিয়ে আসি এবং রামসিংহকে সাহায্য করি। আমার পা নিজে থেকেই ওই দোকানের দিকে এগোতে লাগল। আমি মনে মনে ঠিক করে নিলাম যে আজ তো বেশ অনেক টাকার সবজির প্রয়োজন, যা কমপক্ষে ২-৩ হাজার টাকার তো হবেই। আজ সবজিওয়ালা কি করবে? আমি যখন সমস্ত সবজি ওজন করালাম, তখন তার মুখে এক বিস্ময়ের ছাপ দেখতে পেলাম। কিন্তু তারপর সে চুপচাপ সবজি ওজন করা শুরু করল। আর যখন টাকার পালা এলো, আমি তার হাতে ৫,০০০ টাকা দিয়ে দিলাম, যা আমাকে মালকিন দিয়েছিলেন। কিন্তু বরাবরের মতোই সে যখন এই ৫,০০০ টাকা থেকেও মাত্র ৫০ টাকা কেটে বাকি টাকা আমাকে ফেরত দিতে গেল, তখন আমি তাকে বললাম যে এই সবজি আমি আমার মালকিনের জন্য নিয়ে যাচ্ছি। তার অবাক হওয়া মুখে একটি হাসির রেখা ফুটে উঠল এবং সে পুরো সবজির টাকা কেটে নিয়ে ২,০০০ টাকা আমাকে ফেরত দিল। এতে আমার বিশ্বাস হয়ে গেল যে সে কেবল আমাকেই কম দামে সবজি দেয়। তার দোকানে সেই মুহূর্তেও কিছু ক্রেতা উপস্থিত ছিল, তাই আমি তাকে কোনো প্রশ্ন করতে পারলাম না। সেদিন তো আমি সারাদিন ভোজের কাজেই ব্যস্ত রইলাম, এবং তার পরের ২ দিন পর্যন্ত আমি আর সময় পেলাম না যে সবজিওয়ালার দোকানে যাই। কিছুদিন পর যখন আমি তার দোকানে গেলাম, তখন তার সাথে একটি ছেলেও উপস্থিত ছিল এবং সে সেখানে কাজ করছিল। বরাবরের মতোই সে আমাকে ৫০ টাকায় সবজি দিল, কিন্তু ওই ছেলেটির উপস্থিতির কারণে আমি কোনো প্রশ্ন করতে পারলাম না। কিছুদিন পর আমি আবারও দোকানে গেলাম, তখন শুধু ওই ছেলেটিই ছিল, সবজিওয়ালা নিজে দোকানে উপস্থিত ছিল না। আমি কম দামে সবজি নেওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি খুব অবাক হলাম যখন ছেলেটিও আমাকে সমস্ত সবজি মাত্র ৫০ টাকাতেই দিয়ে দিল। আমি যখন ওই ছেলেটিকে প্রশ্ন করলাম যে সে কেন আমার কাছ থেকে মাত্র ৫০ টাকাই নিল, তখন সে জানাল যে এই বিষয়টি তো সে নিজেও বুঝতে পারছে না যে তার দোকানের মালিক তাকে এই কথা কেন বলেছে,
কারণ সে তো কেবল তার মালিকের নির্দেশ পালন করছিল। দোকানের মালিক তাকে বলেছিল যে আমি যখনই যে কোনো সময় যে কোনো জিনিস নেব যেন 50 টাকাই নেওয়া হয়। আমি আজকেও সবজি নিয়েছি যার দাম প্রায় 300 টাকার মতো, কিন্তু সে আমার কাছ থেকে 50 টাকাই নিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার মালিক কখন আসবে? এর জবাবে সে কিছুই বলতে পারল না। এখন তো আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম এবং আমার নিজের প্রশ্নগুলোর উত্তর পাওয়াই প্রয়োজন ছিল। কিন্তু এখন আমার কাছে উত্তর পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছিল, কারণ ইদানিং প্রায় দোকানে ওই ছেলেটিই থাকত এবং সবজিওয়ালা নিজে থাকত না। সবজি তো আমি আগের মতোই ভালো পাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রশ্নগুলোর উত্তর পাচ্ছিলাম না। সেই দিনগুলোতে আরেকটি জিনিস ঘটেছিল যে আমার 2 বড় ছেলেও স্কুলে যাওয়া শুরু করেছিল এবং আমার সামনে এক উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখা যাচ্ছিল। আর সবই সেই কম দামের সবজির কারণেই সম্ভব হয়েছিল, কারণ তার আগে তো আমি কেবল সন্তানদের দুবেলার রুটির সংস্থান করার কথাই ভেবে যেতাম। কিন্তু যখন আমার কাছে জমানো কিছু টাকা আসতে শুরু করল, তখন আমি তাদের পড়াশোনার কথাও ভাবতে শুরু করে দিলাম। এখন আমার মনে কিছুটা আশার আলো দেখা যাচ্ছিল যে আমার সন্তানরা পড়াশোনা করে কোনো একটা জায়গায় পৌঁছাবে এবং হয়তো আমার অপমানজনক জীবনের অবসান ঘটবে। যখন এই ধারা চলতে থাকল, আমি খুব বেশি শিক্ষিত না হলেও হিন্দি কিছুটা হলেও পড়তে পারতাম, তাই আমি আমার নিজের মতো করে সবজির হিসাব লিখতে শুরু করলাম। আর সেটা এই কারণেই যে আমার মনে এই ভাবনাই ছিল যে জীবনে কখনো যদি আমার কাছে যথেষ্ট টাকা হয় তবে ওই সবজিওয়ালার সমস্ত ধার একবারে শুধে দেব। সবজিওয়ালার এই রহস্যের কথা আমি আমার সন্তানদেরও জানাইনি, কারণ বাচ্চারা কথা বলতে বলতে যদি বন্ধুদের বলে দিত তবে আমার জন্য সমস্যা তৈরি হতো, কেননা সবার আগে কথা উঠত আমার চরিত্রের ওপর। আর আমি গরিব অবশ্যই ছিলাম, কিন্তু চরিত্রহীন ছিলাম না। কিন্তু এই কথা তো কেউ বুঝত না এবং সবাই আমাকেই প্রশ্ন করতে শুরু করত যে সে এত কম টাকায় তোমাকে সবজি কেন দিত। এই পুরো ব্যাপারটার প্রায় 7-8 মাস পার হয়ে গিয়েছিল এবং এতদিন পর্যন্ত আমি সেই লোকটিকে কোনো প্রশ্ন করতে পারিনি। অবশেষে একদিন আমি সেই সুযোগ পেয়েই গেলাম। আমি সন্ধ্যায় কাজ থেকে দেরিতে ফিরছিলাম, তাই সবজি নিতেও দেরি হয়ে গিয়েছিল। সেই সময় দোকানে সবজিওয়ালা নিজে উপস্থিত ছিল, সেই অন্য ছেলেটি আজ ছিল না এবং কোনো ক্রেতাও ছিল না। আমি যাওয়ার সাথেই তাকে প্রশ্ন করলাম, তুমি এই সবজি 50 টাকাতেই কেন দাও? আর এর কারণ কি যে তুমি আমাকে এভাবে সাহায্য করছ? তখন সে আমাকে বলল, আমাকে শুধু এইটুকু বলো যে এই কারণে কি তোমার কোনো প্রকারের সাহায্য হতে পেরেছে? তখন আমি তাকে জানালাম যে আমি আমার 2 সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি এবং ঘরের অনেক ছোটখাটো জিনিস কিনে নিয়েছি যা স্বামীর নজর থেকে বাঁচিয়ে লুকিয়ে রাখা আছে। সে বলল, আমি এটাই চেয়েছিলাম যেন তোমার সাহায্য হয়। আজ পর্যন্ত আমি তোমার দিকে কখনো খারাপ চোখে তাকাইনি, আর এই কথা তুমিও জানো। আমার উদ্দেশ্য শুধু তোমার সাহায্য করা ছিল। কিন্তু আমার প্রশ্ন তো আগের মতোই রয়ে গিয়েছিল, সে যদি সাহায্যই করতে চাইত তবে এখানে এমন অনেক লোক ছিল যাদের তার সাহায্যের প্রয়োজন ছিল, কারণ যে জায়গায় তার দোকান ছিল তার আশেপাশে আমাদের মতো গরিব মানুষই থাকত। সেখানে তো সবাই গরিব ছিল, তাহলে সে কেবল আমারই সাহায্য কেন করে? আমি যখন এই প্রশ্নটি তাকে করলাম তখন সে ঘাবড়ে গেল এবং কেঁদে ফেলে বলতে লাগল, আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে আছে, কিন্তু আমি তা দিতে চাই না। আমি যখন তাকে জেদ করলাম যে সে যেন আমার প্রশ্নের উত্তর দেয়, নয়তো আমি তার কাছ থেকে আর সবজি কিনব না, তখন সে আরও বেশি অস্থির হয়ে পড়ল। সে আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিল যে সে আমাকে আমার প্রতিটি প্রশ্নের উত্তর দেবে, কিন্তু সবজি যেন সবসময় আমি তার দোকান থেকেই নিই। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম। তখন সে বলল যে কাল সন্ধ্যার পর যেন আমি তার বাড়িতে আসি, সে আমাকে আমার প্রতিটি প্রশ্নের উত্তর সেখানেই দেবে। কিন্তু আমি তার বাড়িতে যেতে চাইছিলাম না। সে তড়িঘড়ি করে আমাকে তার বাড়ির ঠিকানা বলল। আমি তার বাড়িতে যেতে অস্বীকার করতেই যাচ্ছিলাম, যেন সে আমার সব প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দোকানে আর এক ব্যক্তি এসে পড়ল এবং আমাকে চুপ হয়ে যেতে হলো। আমি সেই সময় তো সবজিগুলো তুলে নিয়ে আমার বাড়ি ফিরে এলাম, কিন্তু এখন আমার পুরো রাত এই চিন্তাতেই কাটতে লাগল যে সে আমাকে ডেকেছে কেন, তাও আবার সন্ধ্যার পর। আর আমি যদি না যাই তবে হয়তো সারা জীবনেও এর উত্তর জানতে পারব না, আর যদি চলে যাই তাহলে সে আমার সাথে কে জানে কি করে বসে। কারণ পুরুষের আর কি ভরসা, আমার জীবনে আসা সমস্ত পুরুষ তো এমনই ছিল। কেবল এই সবজিওয়ালাকেই আমার কিছুটা ঠিক মনে হচ্ছিল, কিন্তু সে আমাকে একা তার বাড়িতে কেন ডাকল? সারারাত চিন্তাভাবনা করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে অন্তত একবার তো যাওয়া উচিতই। আর আমি এতটাও দুর্বল নই যে আমার সাথে কেউ কিছু ভুল করার চেষ্টা করলে নিজেকে বাঁচাতে পারব না। এখন আমি অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করছিলাম।
আমি কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ছোট ছেলেকে আমার অন্য 2 ছেলের কাছে রেখে তাদের ভালো করে বুঝিয়ে দিয়ে বললাম যে ঘরের বাইরে যাবি না, আমি একটু জরুরি কাজে যাচ্ছি, কিছুক্ষণেই ফিরে আসব। আমি আমার কুর্তার ভেতরে একটি ছোট লাঠি লুকিয়ে নিলাম এবং তার বাড়ির দিকে রওনা হলাম। আর লাঠিটা আমি এই জন্যই রেখেছিলাম যেন বিপদের সময় কাজে আসে যদি প্রয়োজন পড়ে। যেমন যেমন আমার পা তার বাড়ির দিকে এগোচ্ছিল তেমনই আমার বুকের ধুকপুকানি বাড়তে শুরু করেছিল। তার বাড়ির দরজায় পৌঁছে একবার তো মন বলল যে ফিরে যাই, যেভাবে যা চলছে সেভাবেই চলতে দিই, আমার প্রশ্ন করার কি দরকার? আমার তো প্রয়োজন মিটেই যাচ্ছে, আমার সন্তানরা খাবারও পাচ্ছে, তাদের ভালো পড়াশোনাও হচ্ছে আর আমার ঘরের প্রয়োজনও মিটছে। এই রহস্যকে রহস্যই থাকতে দেওয়া উচিত ছিল। কিন্তু আমার ভেতরের আত্মা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না এবং বারবার আমার মনে এই কথাই আসছিল যে একবার ভেতরে যাওয়া উচিত। তারপরে আমি দরজায় ধাক্কা দিলাম। দরজায় ধাক্কা দেওয়ার পর আমার বুক আরও জোরে ধড়ফড় করতে লাগল এবং আমার এখানে আসার সিদ্ধান্তটি ভুল মনে হতে লাগল। আমি যে এখান থেকে ফিরে যাব তার আগেই দরজা খুলে গেল এবং দরজায় সবজিওয়ালার মুখটি আমার চোখে পড়ল। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে হাসির রেখা ফুটে উঠল এবং সে আমাকে ভেতরে আসার জন্য বলল। এখন যখন এতদূর এসেই পড়েছি তখন সামনে এগোনোর সাহসটুকু আমাকে করতেই হতো। আমি ভয় পেতে পেতে ঘরের ভেতরে পা রাখলাম এবং জামার হাতা কুর্তার ভেতরে লুকিয়ে রাখা লাঠির ওপর আমার মুঠি শক্ত করে নিলাম। আমি ভেতরে পা বাড়াতেই সে সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে দিল। আর আলো হতেই যে জিনিসটির ওপর আমার নজর পড়ল তা দেখে আমি একদম চমকে উঠলাম। আমার মনে হল যেন ঘরের ছাদটা আমার মাথায় এসে পড়ল। যখন আমার স্বামীর হাতে আমার মা বাবা আমাকে বিক্রি করে দিয়েছিলেন তারপর থেকে আমার মা বাবার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি জানতাম না যে আমার বোন বা মা বাবা কোনো অবস্থায় আছে, আর আমি তো ধরে নিয়েছিলাম যে তারা আমার জন্য মরে গেছে। কখনো ভুল করেও তাদের কথা আমি ভাবিনি। কখনো কখনো আমার মায়ের কথা মনে পড়ত, কিন্তু বিয়ের 3 বছর পরেই আমার মাকেও আমার বাবা কোথাও জুয়ায় হেরে গিয়েছিলেন, আর তারপর থেকে আর কিছুই জানা যায়নি। তাদের সবাইকে মৃত বলে ধরে নেওয়ার পর আমি তো কখনো ভাবিওনি যে তাদের সাথে আবার মুখোমুখি দেখা হবে। স্টোরের বিছানায় আমি আমার বাবাকে শুয়ে থাকতে দেখলাম, আর তাকে দেখে আমার আরও বেশি ঘৃণার অনুভূতি হল যে আমরা আজকে যে অবস্থাতেই আছি তা কেবল এই লোকটার জন্যই। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঘৃণাও করতে পারছিলাম না। আমার পেছনে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালা আমাকে বলল, আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? আমার তো মুখ বন্ধ হয়ে গিয়েছিল, আমি তাকে কি জবাব দেব? আমার অবস্থা দেখে সে বলল, এই লোকটি আপনার বাবা, শুধু আপনার নয়, আমারও, আমি আপনার ভাই। আর এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম এবং অনেক বড় একটা ধাক্কা পেলাম। এমনটা কি করে হতে পারে? এই লোক আমার ভাই কিভাবে হতে পারে? কারণ আমরা তো কেবল 2 বোন ছিলাম। আমার তো মনে হয়েছিল যে আজ এত বড় বজ্রপাতের পর আর অন্য কোনো ধাক্কা আমি সহ্য করতে পারব না। আমি সামনে এগোলাম এবং বাবার অবস্থা দেখে আমার চোখে জল এসে গেল। তাঁর পক্ষাঘাতের প্যারালাইসিস অ্যাটাক হয়েছিল এবং তিনি মুখ দিয়ে কথাও বলতে পারছিলেন না, হাতও নাড়াতে পারছিলেন না, কেবল আমাকে দেখে কাঁদছিলেন। আমি সেই সবজিওয়ালাকে, যে কিনা আমার ভাই ছিল, জিজ্ঞাসা করলাম যে এই সব কি? তুমি আমার ভাই কিভাবে হতে পারো? আমরা তো 2 বোন ছিলাম, আর উনি তোমার কাছে কিভাবে এলেন? সে আমাকে জানাল যে আমার বিয়ের 1 বছর পরেই আমার মাকে ইনি জুয়ায় হেরে গিয়েছিলেন, কিন্তু আমাদের জুয়ায় হারার আগেই ইনি নিজে এক নারীকে জুয়ায় জিতেছিলেন, যাকে তিনি নিজের ঘরে নিয়ে আসেননি, অন্য একটি জায়গায় রেখেছিলেন। এই সবজিওয়ালা সেই নারীরই ছেলে ছিল। তাকে জন্ম দেওয়ার সময় সেই নারী মারা যান। আর ভগবানের অলৌকিক লীলা দেখুন, তিনি যার বোন ছিলেন তাঁরই হাত ধরে আমার মায়ের 2য় বিবাহ হয়। আমার মা-ই তাকে মানুষ করেছেন এবং তাকে ভালো মন্দের বোধ দিয়েছেন, যাতে সে ও তার বাবার মতো না হয়ে যায়। আর 3 বছর আগেই আমাদের মায়ের দেহাবসান হয়েছে। যখন সে কিছুটা বড় হল, সে তার বোনের খোঁজ নেওয়ার চেষ্টা করল। জানতে পারল যে সে তো বিয়ের পরপরই সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে, আর তার সাথে তার সন্তানও মারা গিয়েছিল। এখন এই দুনিয়ায় তার আত্মীয় বলতে ছিল এক বোন এবং এক বাবা। সে আমাদের দুজনের কথা জানার চেষ্টা করল, আর সেই সাথে পড়াশোনা না করার কারণে সে কোনো চাকরিও করতে পারত না, তাই সবজির ঠেলা দেওয়া শুরু করেছিল। সে অত্যন্ত পরিশ্রম ও মন দিয়ে কাজ করত এবং সমাজে তার সম্মানও অনেক ছিল। একদিন সে বাবাকে দেখতে পেল এবং যে অবস্থায় সে তাকে পেয়েছিল তা দেখে তার দয়া হল। সে তাকে নিজের ঘরে নিয়ে এল।
আর এখন বাবার দেখাশোনার জন্যই সে দোকানে ওই ছেলেটিকে রেখেছিল, কারণ সে নিজে ঘরে বাবার কাছে থাকত, যেহেতু বাবা কথা বলতে পারতেন না এবং নিজের হাতে কিছু খেতেও পারতেন না। আর আমার বিষয়ে সে তথ্য জোগাড় করেছিল। আমার কথা জানতে পেরে তার খুব কষ্ট হয়েছিল, তাই সে তার সাধ্যমতো আমার সম্পূর্ণ সাহায্য করার চেষ্টা করেছিল। আর সেই 50 টাকাও সে এই জন্যই নিত যেন আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে যদি আমাকে বিনামূল্যে সবজি দিত তবে হয়তো আমি পরের দিন তার দোকানে যেতাম না। কিন্তু শুরুতে আমি যখন ভেবেছিলাম যে ভুল করে সে আমাকে বেশি টাকা ফেরত দিচ্ছে এবং সেই টাকায় আমার ঘরের প্রয়োজন মিটতে শুরু করল, তখন আমি নিজেই তার দোকানের দিকে যেতে লাগলাম। সে ইচ্ছা করেই আমার কোনো প্রশ্নের উত্তর দিত না, আর এটি ছিল এক গরিব ভাইয়ের তার গরিব বোনের সাহায্য করার আপ্রাণ চেষ্টা। এই সব শুনে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে ঈশ্বর আমাকে স্বামী ও বাবার রূপে ভালো মানুষ না দিলেও ভাইয়ের রূপে একজন অত্যন্ত ভালো মানুষ দিয়েছেন। আমি মনে মনে ভাবছিলাম যে আমি আমার 3 ছেলেকে সঠিক রাস্তায় চালাব, পড়াশোনার সাথে সাথে তাদের মানুষও খুব ভালোভাবে করব। এর আগে আমি তাদের বড় করে তোলার দিকে কখনো বেশি মনোযোগ দিইনি। আর সেই সাথেই আমি আমার খোলা মন থেকে আমার বাবাকে ক্ষমা করে দিলাম, কারণ তিনি আমাদের সাথে যা করেছিলেন তার শাস্তি তিনি এই জীবনেই পেয়ে গিয়েছিলেন এবং নরকে ঈশ্বর তাঁর বিচার করবেন। আর আমার মায়ের পক্ষ থেকেও আমি ওই লোকটিকে ক্ষমা করে দিলাম। আমি আমার ভাইকে কথা দিলাম যে আমি তার বাড়িতে যাতায়াত বজায় রাখব এবং এই বাবার যত্ন নেব। যখন আমার ভাই আমার স্বামীর বিষয়ে জানাল যে অনেক কষ্টে কিছু লোকের সাহায্যে সে তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে শরাব ছাড়ানোর বিভাগে ভর্তি করিয়ে দিয়েছে এবং সে শীঘ্রই একজন ভালো মানুষ হয়ে আপনার সামনে আসবে, তখন আমি এমন কোনো শব্দই খুঁজে পাচ্ছিলাম না যার মাধ্যমে আমার ভাইকে ধন্যবাদ জানাতে পারি। সে আমার মায়ের নিজের সন্তানও ছিল না, কিন্তু কেবল মায়ের দেওয়া শিক্ষার ঋণ শোধ করার জন্য নিজের পক্ষ থেকে আমার পুরো সাহায্য করার চেষ্টা করছিল। সত্যিই লোকে ঠিকই বলে যে লালন পালনের পরবরিশ কার প্রভাব অনেক বেশি হয়। তার রগে রগে রক্ত তো আমার বাবারই ছিল, কিন্তু সংস্কার ও লালন পালন ছিল আমার মায়ের, যা রক্তের ওপর ভারী পড়েছিল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।